নমস্কার, বেঙ্গল স্কুল অব মোবাইলের চতুর্থ শ্রেণীর বাংলার অষ্টম পাঠ 136 পাতায় যতীনের জুতো, সুকুমার রায়ের লেখা। এই পাঠটির অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো আলোচনা করার মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ করব। তোমরা এই ভিডিওটি দেখার আগে এই যে যতীনের জুতো এই পাঠটি কিন্তু সুন্দরভাবে পড়ে নিও। সুকুমার রায় বাংলা সাহিত্যের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র সুকুমার রায় 1887 খ্রিস্টাব্দে 30শে অক্টোবর জন্মগ্রহণ করেন, কিন্তু মাত্র 35 বছর বয়সে 1927 খ্রিস্টাব্দে 10ই সেপ্টেম্বর তিনি মারা যান কলকাতাতে এক অজানা জ্বরেতে। তিনি যদি তার সম্পূর্ণ জীবনটা, অর্থাৎ আমাদের মানব জীবনে সাধারণত 60 বছর 65 বা 70 বছর যদি তিনি অতিবাহিত করতেন এই সাহিত্যের দিকে, তাহলে কিন্তু বাংলা সাহিত্যের সম্ভার আরও পরিপূর্ণ হয়ে উঠত। তার লেখা নাটকগুলোর মধ্যে হযবরল, অবাক জলপান, লক্ষণের শক্তিশাল, মামাগো, হিংসুটি নাটক প্রভৃতি শিশুদের জন্য তিনি লিখে গেছেন। তো আমরা সেগুলো বেশি বিস্তারিত করব না। আমরা শুধু এই পাঠটি মোটামুটি একটি সংক্ষিপ্ত ঘটনা বলছি যে যতীন নামে একটি ছেলে, তার কোনো জিনিসের প্রতি যত্ন সে করতো না। তার চটি তার মাসে একজোড়া লাগতো, নতুন ধুতি তাকে কিনে দিলে 2-3 দিনের মধ্যে সে ছিঁড়ে ফেলতো। স্লেট পেন্সিলগুলো সব সময় উপর থেকে ফেলে মাটিতে ফেলে ভেঙে টুকরো করে ছোট ছোট করে ফেলতো। পেন্সিলের ডগগুলোকে সে দাঁতে সর্বদাই চিবিয়ে বাদামের খোলার মতো করে ফেলতো। কিন্তু সে একটা জিনিসকে সে যত সম্ভব যত্ন করতো, সেটা হচ্ছে তার ঘুড়ি। যে ঘুড়িটাকে তার ভালো লাগতো সেটাকে সে যত সম্ভব চেষ্টা করতো টিকিয়ে রাখার জন্য। ঘুড়ি জোড়াতালি দেওয়ার জন্য যদি আঠার দরকার হতো, সে রান্নাঘরে গিয়ে মায়ের কাছে উৎপাত করতো, বা সুতো বা লেজ এইসব কাটার জন্য সে মায়ের সেলাই বক্স এইগুলো সব ঘেটে ঘন্ট করে ফেলতো, এবং অধিকাংশ সময়টাই সে তার ঘুড়ি উড়িয়ে সময় কাটাতো। কিন্তু এক সময় এবার গল্পে একটা নতুন মোড় আসে, যেখানে তার চটি যখন ছিঁড়ে যায়, এই ছেঁড়া চটি তাকে উড়িয়ে নিয়ে এক অজানা দেশে নিয়ে যায়, যেখানে মুচিদের সাথে তার দেখা হয়। মুচিরা তার চটি তাকে সেলাই করতে বলে, নিজেকেই যতীন নিজে সেলাই করে। তার হাত ব্যথা হয়ে যায়, ছুঁট ফুটে হাতে রক্ত বেরিয়ে যায়, খিদে পায়। তারপর তাকে তার দর্জির কাছে নিয়ে যায়, দর্জির কাছে গিয়ে জামা টামা এসব সেলাই করা শেখায়, এবং শেষকালের জিনিসের প্রতি কীভাবে যত্ন করতে হবে সেগুলোও শিখিয়ে এখানে গল্পটা শেষ করেছে আর কি। চলো আজকে আমরা অনুশীলনী প্রশ্নোত্তরগুলো আলোচনা করি। তোমরা কিন্তু একটা কথা বারবার বলছি, আমি পাঠটা পড়ে দিলাম না, তো তোমরা কিন্তু পাঠটা পড়ে নিও। দেখো, এখানে সুকুমার রায় সম্পর্কে কিছু বলা আছে, এইটা কিন্তু তোমরা পড়ে নিও। সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুত্র। শিশু সাহিত্যিক হিসাবে তার অসামান্য প্রতিভার প্রকাশ ঘটেছে বিভিন্ন বইয়ের মাধ্যমে। তার সর্বকালের সেরা রচনাগুলোর মধ্যে, শিশুদের মধ্যে যেগুলো জনপ্রিয়, আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, অবাক জলপান, লক্ষণের শক্তিশাল এবং শব্দকল্পদ্রুম। এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মতো আধুনিক বাংলা সাহিত্যে এবং মুদ্রণ শিল্পে তার বিশেষ অবদান ছিল। তাহলে আবোল তাবোল বইটি কার লেখা? বলবে সুকুমার রায়ের লেখা। তার লেখা দুটি নাটক আমরা পড়েছি, অবাক জলপান, শব্দকল্পদ্রুম। এছাড়া তুমি বলতে পারো যে হিংসুটে নাটক, এখানে লক্ষণের শক্তিশাল, এগুলো সব নাটকের নাম। তোমরা কিন্তু দুটো বলে দেবে। দেখো, এবার 3-এর দাগে বলছে যে একটি বাক্যে উত্তর দাও। নতুন জুতো এনে যতীনের বাবা তাকে কি বলেছিল? নতুন চটি এনে যতীনের বাবা বলেছিল কি না, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পড়ে থাকবে, এটাই বলেছিল। দ্বিতীয় প্রশ্নে দেখো, যতীনের স্লেট পেন্সিলগুলো টুকরো কেন? কারণ স্লেট পেন্সিলগুলো তার হাত থেকে সর্বদাই মাটিতে পড়ে যেত, যার ফলে যতীনের স্লেট পেন্সিলগুলো টুকরো। তোমাদের বইয়ের পৃষ্ঠা যদি উত্তর করতে লিখতে হয়, আমি বলে দিচ্ছি, এখান থেকে লিখে দেবে যে স্লেটের পেন্সিলগুলো সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাজেই সেগুলি ছোট এবং টুকরো। এটুকু লিখে দিলেই হবে, কোনো অসুবিধা নাই। 3-এর দাগে 3 কি বলছে থাকো, যতীন কোন জিনিসটিকে যত সম্ভব টিকিয়ে রাখতো? না, তার যে ঘুড়িটি ভালো লাগতো বা সাধের ঘুড়িটিকে সে যত সম্ভব টিকিয়ে রাখতো। এটা যদি তোমাদের বইতে দেখো, আমি বলে দিচ্ছি, আমি সবুজ ইয়েতে মার্কিং করে দিচ্ছি, যে ঘুড়িটি তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া তারা দিয়ে যত সম্ভব টিকিয়ে রাখতো। এখান পর্যন্ত লিখে দিলেই হবে, কোনো অসুবিধা নেই। 3-এর দাগে 4 দেখো, যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করতো? ঘুড়ি জোড়া লাগানোর জন্য যখন আঠার দরকার পড়তো তখনই কিন্তু সে রান্নাঘরে গিয়ে উৎপাত করতো। খেলার সময়টা সে কিভাবে কাটাতে ভালোবাসতো? না, ঘুড়ি উড়িয়ে। যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল? না, একটা মাঠ। যতীন দর্জিদের দেখা পেয়েছিল। এটা লিখে নেবে। পাঠটি যদি তোমরা পড়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই জেনে যাবে।
তিনের দাগে 7 দেখো, দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? আর তাদের কাপড়ে দাগ দেওয়া পেন্সিলগুলোকে খেতে দিয়েছিল। অসহায় যতীনকে সাহায্য করতে শেষে কে এগিয়ে এসেছিল? তার সাধের ঘুড়ি এগিয়ে এসেছিল অসহায় যতীনকে সাহায্য করতে। তিনের দাগের একটি বাক্যে প্রশ্ন উত্তরগুলো হয়ে গেল। দেখো এবার চারের দাগেরগুলো নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। এইগুলো একটা বাক্যে নয়, 2টো বা 3টি বাক্য বা 4টি বাক্যও লাগতে পারে। তো আগে প্রশ্নগুলোকে আমরা দেখে দেখো। যতীন শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ার পর কী হয়েছিল? দেখো এই প্রশ্নের উত্তরটা আমি লিখে নিয়েছি, লিখে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। তোমরা উত্তরটা এটা লিখতে পারো, যতীন শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ার পর মাটিটা তার পায়ের নিচে থেকে সুরুৎ করে সরে গিয়েছিল, আর তার ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের ওপর দিয়ে ছুটিয়ে কোনো এক অচেনা দেশে হাজির করেছিল। এটাই হবে উত্তর, 4 দাগের 1। তোমরা এটা ভিডিওটাকে পজ করে নেবে, পজ করে খাতায় কিন্তু উত্তরটাই মোবাইলের স্ক্রিন দেখে বা কম্পিউটারে যেখানে দেখছো সেটা দেখে কিন্তু খাতায় উত্তরটা লিখে নিও। যে 4 দাগের 2 বলছি, দেখো চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? এর উত্তরটা আমি লিখে রেখেছি। দেখ, চটি যতীনকে মুচিদের কাছে কেন নিয়ে গিয়েছিল? কারণ না, যখন চটিটি একটু ছিঁড়ে যাবার পর যতীনের মা যতীনকে মুচি ডেকে চটি সেলাইয়ের পরামর্শ দিয়েছিল, কিন্তু যতীন মুচির কাছে না গিয়ে চটির ওপরে এমনই অত্যাচার বা অযত্ন করতো যে সে চটি পরাই মুশকিল হয়ে পড়ে। তাই শেষে চটি নিজেই যতীনকে নিয়ে এখানটা শেষে কথাটা লিখবে, তাই শেষে চটি নিজেই যতীনকে নিয়ে মুচির কাছে হাজির হয়েছিল তাকে সেলাই করার জন্য। এটাই হবে 4 দাগের 2 প্রশ্নটার উত্তর। এটাও কিন্তু দেখে দেখে খাতায় লিখে। 4 দাগের 3 দেখো কি বলছে, মনে থাকে যেন একটুও লাফাবে না, একটা সিঁড়িও ডিঙাবে না। এটা একটা উদ্ধৃত উক্তি আর কি, এটা তোমাদের পাঠ্যে আছে। কারা যতীনকে কথা বলেছিল এবং কেন বলেছিল? প্রশ্নটা 2টো খণ্ডে বিভক্ত, কারা বলেছিল এবং কেন বলেছিল। মুচিরা যতীনকে কথা বলেছিল। কখন বলেছিল? না, মুচিরা যতীনকে একটা 5তলা বাড়ির সামনে হাজির করেছিল এবং সেখানে 1 তলা থেকে 5 তলা পর্যন্ত একটি সিঁড়ি করে ওঠা এবং নামার, এখানে ওঠা এবং কথাটা লিখবে, ওঠা এবং নামার কথা বলার পর যতীন 3বার 2টো করে সিঁড়ি, 5বার লাফিয়ে এবং 2বার 3টে করে সিঁড়ি ডিঙিয়ে নেমে যখন আসলো, মুচিরা পুনরায় তাকে সিঁড়ি দিয়ে উঠতে এবং নামতে পরামর্শ দেওয়ার সাথে সাথে এই উক্তিটি করেছিল। এটাও কিন্তু তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে সুন্দর করে লিখে নেবে। 5 দাগে দেখো কি বলছে, আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তিতে বাছা আমার বড় দুর্বল হয়ে পড়েছে। যতীনের মায়ের ভাবনা যদি সত্যিও হয়, তবু যতীনের লাফিয়ে ঝাঁপিয়ে না চলার কারণ তোমার যেটা মনে হচ্ছে সেটা 5টি বাক্যে তোমাকে লিখতে হবে। এটা কিন্তু 5টি বাক্যে তোমরা লেখার চেষ্টা করো, যদি না লিখতে পারো আমি আবার লিখে দেবো। দেখো 6 দাগেরটা কি বলছে, দেখো কে কোন কথাটি বলেছে তা মিলিয়ে বলতে বলেছে। এখানে কিছু কিছু উক্তি দেওয়া আছে এবং উক্তিগুলো কে মানে কথাগুলো কে বলেছে। এখানে দেখো, প্রথমে দেখো, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতো পরেই থাকবে। সবার প্রথমে আমরা জেনেছি কি বাবা এ কথা বলেছিল, তোমরা কিন্তু বাবা 3-এর সঙ্গে 1 এইভাবে করে দিলে। তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? যখন পেন্সিলটা চিবোচ্ছে তখন মাস্টারমশাই যতীনকে বলছে যে তুমি ওরকম করে পেন্সিলটা চিবোচ্ছ, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? তখন এটা মাস্টারমশাই বলেছিল। হয়ে গেল 2। ওরে এবেলা মুচি ডেকে সেলাই করা, তার মানে যতীন যখন চটিটা একটুখানি ছিঁড়েছে তখনই তার মা তাকে বলছে, একটু আগে আমরা আলোচনা করেছিলাম। তাহলে 4 দাগ 3 দাগের হয়ে গেল। তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি, অর্থাৎ ঘুড়ি যখন যতীনকে আনতে এসেছে এই কথা ঘুড়ি বলেছে। আর বাকি পড়ে রয়েছে কে? না দর্জি। বড় অন্যায় শিগগিরই সেলাই করো। মুচিরা যখন যতীনকে ওই মাঠেতে দর্জিদের কাছে নিয়ে গেল এবং বললো যে এর জামা প্যান্ট সবসময় ছিঁড়ে ফেলে, তখন দর্জিরা এ কথাটা বলেছিল। এবার দেখো, গল্পে অন্তত 5টি ঘটনা খুঁজে নাও এবং সেই ঘটনাগুলো ঘটার কারণ কি সেগুলো তোমাকে পাশাপাশি লিখতে বলেছে। দেখো ঘটনা, সবার প্রথম কি দেখতে পাই যে যতীনের জুতো প্রতি মাসে 1 জোড়া লাগে এবং ধুতি তার 3 দিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। এটা একটা ঘটনা ঘটে। কেন ঘটে? না তার যত্নের অভাব, জুতো এবং ধুতির প্রতি তার যত্নের অভাবের জন্য, এটাই হচ্ছে কারণ। আবার দেখো, স্লেট পেন্সিলগুলো ছোট ছোট টুকরো, এটা হচ্ছে ঘটনা একটা। কেন এই স্লেট পেন্সিলগুলো ছোট ছোট টুকরো না, সর্বদাই তার হাত থেকে পড়ে যেত বলে। ঘটনা কি ঘটেছে? না পেন্সিলের ডগা, এখানে ডগা কাঠ বাদামের খোলার মতো। কেন কাঠ বাদামের খোলার মতো?
কারণ কি এই ঘটনা ঘটে যাওয়ার কারণ সে সর্বদা, এখানে তোমাকে কারণটা তোমাকে লিখতে হবে, আমি আর লিখে দিইনি, তোমাদেরকে লেখার জন্যই দিয়েছি, তোমরা শুধু লিখে নেবে যে সে সর্বদাই সেই পেন্সিলটাকে চেবাতে বলে। ঘটনা কি না, রান্নাঘরে গিয়ে উৎপাত করা যতীনের, এটা ঘটনা। তার কারণ কি, ঘুড়িকে যখনই জোড়া তারা দেওয়ার জন্য আঠার প্রয়োজন হতো তখনই কিন্তু সে রান্নাঘরে উৎপাত করতো। সেলাইয়ের বাস্ক ঘেটে ঘন্ট করা, এটা একটা ঘটনা। কারণ কি, লেজ বা সুতো যখনই কাটতে দরকার হতো তার কাঁচির দরকার পড়তো। এগুলো হচ্ছে ঘটনা এবং তার কারণ। এছাড়াও নানা অনেকগুলো ঘটনা পাবে এবং তার কারণও কিন্তু তার সাথে সাথে পাবে। তোমরা দুটো একটা করে লিখবে, লিখে সেগুলো লিখে রাখবে, আমি কিন্তু প্রত্যেকটা দেখে নেব। দেখো এবার আমরা 8 দাগের ব্যাকরণের অংশেতে চলে এসেছি। একই শব্দ পাশাপাশি আছে, যেমন এই এখানে দিয়ে দিচ্ছে, দেখো জোরে জোরে, দেখো জোরে একটা শব্দ, জোরে একটা শব্দ, দুটো শব্দ কিন্তু একটাই, কিন্তু পাশাপাশি দুবার অবস্থান করছে। এরকম তোমাদের পাঠ্যাংশে এই পাঠটি পড়লে তোমরা অনেক শব্দই পাবে যেগুলো দুবার একসাথে ব্যবহার হয়েছে। সেগুলো তোমাকে আরও 4-5টা তোমাকে লিখতে বলছে, তোমরা কিন্তু খুঁজে খুঁজে লিখো। এই যে পড়তে পড়তে, পড়তে একটাই কথা দুবার এখানে বসে গেছে। কাঁদতে কাঁদতে, কাঁদতে একটাই শব্দ কিন্তু এ দুবার বসে গেছে। এই দেখো যার যার, যার একটাই শব্দ দুবার বসে গেছে। এরকম কিন্তু অনেক তোমরা কিন্তু পেয়ে যাবে। যে আস্তে আস্তে, আস্তে একটাই শব্দ কিন্তু দুবার বসে গেছে। এগুলোকে তোমরা সুন্দর করে পাঠটি খুঁজে নিয়ে 1, 2, 3, 4 করে এখানে কিন্তু লিখে নিও। এবার দেখো 9 দাগে কি বলছে, নিচের শব্দগুলি বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। বাক্য রচনা তোমাদের যেহেতু ক্লাস 4 হয়ে গেছে, আমি আর তোমাদের করাবো না, তোমরা কিন্তু করে নিও। আমি দেখবো যদি ভুল হয় তখন ইয়ে করবো। আমি শুধু বিপরীত শব্দগুলোকে আলোচনা করে দিচ্ছি। দেখো সাহস, এখানে লিখে দিচ্ছি সাহস। সাহসের বিপরীত শব্দ কি না ভয়। এবার এই ভয় দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে। অন্ধকারকে আমার ভয় লাগে। এবার ভয় দিয়ে অনেক বাক্য হবে যেগুলো তোমরা লিখতে পারবে। তোমরা যে যা নিজের পছন্দ মতো বাক্য লিখে রেখো। দেখো তারপরে কি বলছে, দুষ্টু। দুষ্টুর বিপরীত শব্দ হচ্ছে শান্ত। এবার এই শান্ত শব্দটি দিয়ে খুব ভালো সুন্দর একটা বাক্য রচনা করতে হবে। রাম খুব শান্ত ছেলে বা রাম খুব শান্ত ছাত্র। এবার শান্ত দিয়ে অনেক বাক্য রচনা হবে। যত্ন, যত্নর বিপরীত শব্দ হবে, আমি শুধু বিপরীতটা লিখে দিচ্ছি এখানে, অযত্ন। এবার অযত্ন দিয়ে একটা বাক্য তোমাকে রচনা করতে হবে। তোমরা কিন্তু বাক্যগুলো রচনা করো, আমি আর করছি না। নামা, নামার বিপরীত শব্দ হচ্ছে ওঠা। এবার ওঠা দিয়ে একটা বাক্য রচনা তোমরা। আরম্ভ, আরম্ভ থেকে হচ্ছে শেষ, শেষ দিয়ে বাক্য রচনা করবে। সম্ভব, সম্ভবের বিপরীত শব্দ হচ্ছে অসম্ভব, করে নিও। কষ্ট, আরাম, বাক্য রচনা করবে। মন্দ, ভালো। দুর্বল, সবল, সবল দিয়ে বাক্য রচনা করে নেবে। সবল মানে যার গায়ে খুব জোর আছে আর কি। দেখো এবার 10 দাগের বর্ণ বিশ্লেষণ। 1, 2, 3, 4, 5টা শব্দ আছে, শব্দগুলোকে বর্ণ বিশ্লেষণ করতে হবে। তোমরা যদি ভাষা পাঠে স্বরসন্ধির যে ক্লাসগুলো দেখো, তোমরা কিন্তু বর্ণ বিশ্লেষণ প্রত্যেকেই শিখে যাবে। তবুও আমি এই 5টা শব্দকে আলাদা করে লিখে বর্ণ বিশ্লেষণ করে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও। দেখো প্রথম শব্দ আছে সেলাই। সেলাইকে যদি আমরা বিশ্লেষণ করি, দন্তস্ব যোগ এ, সে হয়ে গেল। ল যোগ আ, সেলা, হস্য ই, সেলাই পেয়ে গেলাম। চৌকাঠ, চ যোগ ও, চৌ হয়ে গেল। ক যোগ আ যোগ ঠ যোগ অ, চৌকাঠ পেয়ে গেলাম। সমস্ত, দন্তস্ব যোগ অ, স হয়ে গেল, যোগ ম যোগ অ, সম যোগ। এবার এখানে যুক্ত বর্ণ আছে। যখন দুটি ব্যঞ্জন বর্ণের মাঝখানে যখন স্বরবর্ণ না থাকবে তখন কিন্তু তারা একসাথে জুড়ে যাবে এবং সবার শেষে যে কোনো একটি স্বরবর্ণ এসে সেই ব্যঞ্জন বর্ণটিকে একটি রূপ দেবে। দেখো সমস্ত, দন্তস্ব যোগ ত যোগ অ, সমস্ত। এবার মাতব্বর লিখে দিও, ম যোগ আ, মা হয়ে গেল, যোগ ত যোগ অ, মাতো, যোগ বর। আবার দেখো এখানে যুক্ত বর্ণ হয়ে গেছে। বয়ে বয়ে, বয়ে বয়ে, শেষকালে একটি স্বরবর্ণ চলে এলো, হয়ে গেল যুক্ত বর্ণটি সম্পূর্ণ, যোগ র যোগ অ। মুশকিল, ম যোগ হস্য উ, মু, তালব্যস্য যোগ অ, মুস হয়ে গেল। কিল, কিলটা কিন্তু তোমরা শেষকালে করে নিও, আমি আর এটা করছি না, প্রত্যেকেই পেরে যাবে, আমরা যা শিখিয়ে দিয়েছি। এই গেল তোমাদের বর্ণ বিশ্লেষণ।
11 দাগে বলছে দেখো যতীনের জুতো গল্পের যে কোনো একটি অংশ বেছে নিয়ে সেটির একটা ছবি আঁকো। তোমরা দেখো এই পাঠ্যাংশেতে তোমরা দুটো ছবি দেখতে পাবে। এখানে দেখো গল্পেরই অংশ ঘটনা নিয়ে, যেখানে শেষকালে ঘুড়ি তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর দর্জিরা বা মুচিরা তারা কি হচ্ছে কাঁচি নিয়ে এই সুতোটা কাটতে যাচ্ছে। তারপরে দ্বিতীয় ছবিতে দেখো পেন্সিল খেতে দিচ্ছে, একটা ঘটনার ছবি। তারপরে দেখো তার ছেঁড়া জুতো, তার ঘুড়ি, তার পেন্সিল এইসবের ছবি দিচ্ছে। তোমরা যে কোনো একটা ঘটনাকে অবলম্বন করবে করে একটা ছবি এবার দেখো 12 দাগের গল্প থেকে উপযুক্ত শব্দ সংগ্রহ করে তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে। ড্যাশ এর জোরে কখনোই বিদ্রোহ দমন করা যাবে না। আমাদের পাঠ্যাংশে এমন একটি শব্দ আছে যেখানে সেই শব্দটা এখানে যদি শূন্যস্থানটায় আমি পূরণ করি তাহলে একটা বাক্যটা সম্পূর্ণ হবে। এখানে যদি আমি লিখে দিই গায়ের জোরে, গায়ের জোরে কখনোই এ বিদ্রোহ দমন করা যাবে না, কিন্তু গায়ের এই কথাটা আমাদের পাঠ্যাংশে আছে। দ্বিতীয় বলছে দেখো আমরা গত ছুটিতে সবুজ ড্যাশ পিকনিক করতে গিয়েছিলাম। সবুজ মাঠে করে দিলাম, এখানে সবুজ মাঠে পিকনিক করতে গিয়েছি। 3 নম্বরে বলছে ড্যাশ না করলে অন্যায় করা বেড়ে যায়। এখানে তোমরা কি লিখবে? শাসন না করলে। শাসন শব্দটা কিন্তু পাঠ্যাংশে আছে। গ্রীষ্মের দুপুরে রঙিন ড্যাশ চোখে দিলে আরাম হয়, এখানে চশমা, এই চশমা শব্দটা কিন্তু আছে। ড্যাশ দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে, এটা কিন্তু তোমরা কিন্তু খুঁজে নিয়ে করে নিও 12 দাগের 5-এ 12.5-এরটা। 13 দাগে বলছে দেখো ক স্তম্ভের সাথে সংগতি রেখে খ স্তম্ভে বাক্য রেখো। এবার দূর দূর, এবার দূর দূর দিয়ে তোমাকে বাক্য লিখতে হবে, সাঁই সাঁই দিয়ে বাক্য লিখতে হবে, বোঁ বোঁ করে বাক্য, মচমচ, টন টন, ফিস ফিস। বাক্য রচনা তোমরা লিখবে, লেখার চেষ্টা করবে, আমি করে দিলে বাক্যটা তোমাকে নিজেরা লিখতে হবে। যদি না লিখতে পারো তখন আমি কিন্তু করে দেবো। দেখো নিচের শব্দগুলো অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণ আলাদা করতে হবে। অল্পপ্রাণ কী আর মহাপ্রাণ কী তোমাদের ধ্বনি বা বর্ণের ভিডিও যদি দেখে থাকো আর কোনো দিন কিন্তু ভুলবে না। তবু যদি দেখো বর্গ আমরা কি জানি যে ক থেকে ধরো উমা 5টি বর্ণ আছে, ক খ গ ঘ উমা, এই 5টি বর্ণকে একসাথে বলা হচ্ছে কি বর্গ। বর্গ প্রতিটি বর্গে দেখো ক খ গ ঘ উমা চ ট ত প, এই যে 25টা যে বর্গীয় বর্ণ আছে দেখো প্রত্যেকটাই যে 5টা করে ভাগ করা আছে। প্রথম বর্ণের নাম অনুসারে বর্গের নাম হয়েছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। তাদের উচ্চারণ স্থান আছে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠ, সেগুলো কিন্তু প্রত্যেকটা আমি আলোচনা করে দিয়েছি বিস্তারিতভাবে, তোমরা দেখে নিও। এবার অল্প প্রাণ কি? প্রাণ কথা হচ্ছে বায়ু, যে বর্ণগুলিকে উচ্চারণ করতে অল্প শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে তাকে বলছে অল্প প্রাণ, আর যেগুলোকে উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে যেগুলো মহাপ্রাণ। বর্গের ক এবং গ অর্থাৎ প্রথম এবং তৃতীয়, এটা 1 2 3 4 এবং 5 যদি হয়, প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। এই দ্বিতীয় এবং চতুর্থ এটা হচ্ছে মহাপ্রাণ। এবার চ ছ বর্গীয় জ ঝ ইয়, এখানে দেখো প্রথম এবং তৃতীয় চ এবং বর্গীয় জ, চ বর্গের চ এবং বর্গীয় জ এই দুটো হচ্ছে অল্প প্রাণ। এবার মহাপ্রাণ যদি বলা হয় তাহলে ছ এবং ঝ, দ্বিতীয় এবং চতুর্থ, এটা আমরা জেনে নিয়েছি। এবার দেখো থেকে নিচে শব্দগুলি থেকে অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণ আলাদা করো। তাহলে এখানে ধ আর ত, আগে দেখতে হবে এটা কোন বর্গে দুটো বর্ণ আছে। যদি ত বর্গটা লেখা দেখো ত থ দ ধ দন্তন্য, ধ আর ত এই দুটো বর্ণই আমরা ত বর্গে পেয়ে গেছি। দেখো প্রথম এবং তৃতীয় এটা হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। প্রথম এবং তৃতীয় ত, এখানে ত এতে লিখে দিলাম অল্প, কারণ এই প্রথম আছে। আর মহাপ্রাণ কে আছে? ধ, মহাপ্রাণ ধ, বাতাস বেশি বেরিয়ে যাচ্ছে, বেশি বাতাসের প্রয়োজন হচ্ছে। দেখো এবার খুব, খ আর ব, তাহলে খটা কোন বর্গের বর্ণ আগে আমাকে দেখতে হবে, ক বর্গের, ক খ গ ঘ উয়া, খটা দেখো দ্বিতীয় বর্ণ বলেছে কি মহাপ্রাণ, এখানে খ মহাপ্রাণ লিখে দিলে। এবার দেখো বটা কোন বর্গের, প ফ ব, প্রথম এবং তৃতীয় ভ ম, এখানে লিখে দিচ্ছি। প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্প প্রাণ, দেখো তাহলে এখানে ব হচ্ছে অল্প প্রাণ। ছোট ছ এবং ট, দেখো ছ আমি পরে পেয়ে গেছি এখানে দ্বিতীয় কি হবে? দ্বিতীয় হবে মহাপ্রাণ, এখানে ছ লিখে দিলাম। দেখো ট বর্গের প্রথম এবং তৃতীয় ট কিন্তু অল্প প্রাণ। এইভাবে তারপরে তোমরা ক এবং বর্গীয় এটা কিন্তু তোমরা প্রত্যেককে করে নিও। এবার দেখো 15 দাগে কি বলছে,
এটাও তোমাদের কিন্তু বাড়িতে করতে দিলাম। গল্পটি পড়ে আমরা যা যা শিখলাম অন্তত 3টি বিষয় নিজের ভাষা লেখো। কী কী শিখেছি না, সব জিনিসই যত্ন নিয়ে ব্যবহার করতে হবে, কারণ যত্ন যদি আমি করি তবে জিনিস টিকবে। যে জিনিসকে দ্বিতীয় কী শিখেছি দেখো, স্লেট পেন্সিলগুলো সবসময় আমরা ভেঙে ফেলছি, ভেঙে টুকরো টুকরো করে ফেলছি। তোমাদের কিন্তু স্লেট পেন্সিল বা বই খাতাগুলো যেগুলো মুড়ে ফেলো সেগুলো, বা মলাটগুলো যেগুলো উড়িয়ে দাও সেগুলো কিন্তু করা চলবে না। বই খাতা স্লেট পেন্সিল খুব যত্ন সহকারে ব্যবহার করতে হবে। সবসময় খুব শান্ত শিষ্টভাবে চলাফেরা করব। ডিঙে ডিঙে সিঁড়ি যখনই তোমরা বিদ্যালয়ে বা স্কুলেতে লাফাতে যাবে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যতীন কিন্তু আদতে পড়ে গিয়েছিল সিঁড়ি থেকে, সেই পড়ে যাওয়ার পর মাথায় লাগার পর স্বপ্নেতে তখন এই যতীন এই ঘটনাটি দেখেছে যে তার চটি তাকে নিয়ে অন্য জগতে নিয়ে চলে গেছে। 4 নম্বরে তোমরা কি শিখেছো সেটা তোমরা নিজের ভাষায় লিখবে, আমি কিন্তু দেখে নেব। 16 একটা ছক দেয়া আছে, শব্দ ছক, তোমরা কিন্তু প্রত্যেকে করে নেবে। দেখো পাশাপাশি আমি আলোচনা করে দিচ্ছি। ড্যাশ পারানি মাসি পিসি, দেখ 3-এর দাগের পাশাপাশি এই যে 3-এ এইখানটা আর এখানটায় লিখতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে না, ঘুম পারানি মাসি পিসি। এখানে ঘুম রস্য ম, ঘুম পারানি মাসি পিসি 2 অক্ষরে হয়ে গেল। দেখো 5-এ কি বলছে, 5-এর পাশাপাশি শিগগিরি। 5 শিগগিরি, শিগগিরি মানে কি তাড়াতাড়ি। এইটা করে নেওয়ার পর 3-এর ওপর নিচটা কিন্তু পরপর হয়ে গেছে। ছেলেরা যা আকাশে ওড়ায় ঘুড়ি, তাহলে কিন্তু আমরা 3-এর ওপর নিচটাতেও দাগ দিয়ে দিলাম। 1-এর ওপর নিচে দেখো যে জামা কাপড় বানায়, আগে আমরা যেগুলো করে নেবো যেগুলোকে আমরা খুব সহজভাবে জানি, তারপরে দেখো এমন কিছু কিছু শব্দ পেয়ে যাবো যেগুলো না জানলেও কিন্তু শব্দ তৈরি হয়ে যাবে। যে জামা কাপড় বানায় আগে দেখো লিখে নাও দর্জি, আমরা এটা প্রত্যেকেই জানি। এবার উপর নিচে 2-এর দাগে কী বলছে দেখো, হাওয়া। হাওয়া এর সমার্থক শব্দ, মানে হাওয়াকে আমরা আর কি নামে জানি। এখানে দেখো এমন একটা শব্দ হবে যেখানে তা পেয়ে গেছি, বা তাস, তাহলে এখানে আমি বা লিখে দিলাম, তা লেখা আছে দন্তস্ব লিখে দিলাম। এবার দেখো 7-এর দাগের এমন একটা শব্দ পেয়ে গেছি পাশাপাশিতে, যেখানে প্রথম এবং শেষ পেয়েছি মধ্যখানেরটা লিখতে হবে। তাহলে 7-এর দাগেরটা কী বলছে দেখো, ড্যাশ পত্র জিনিস, এখানে দন্ত নয় হর্ষই দিয়ে দিলাম। এইভাবে তোমাদের শব্দ ছক করতে হবে। এবার একে একে যদি আমরা করে করে যাই দেখো, তাহলে 7-এর দাগেরটা আমরা দাগ দিয়ে দিলাম। ব্যথায় পা ড্যাশ করছে, ব্যথায় পা টনটন করছে। দেখো 4-এতে এখানে টনটন শব্দটা লিখে দিই, থাই পা টনটন করছে, 4টাকে গোল দিয়ে দিলাম। এবার 6-এর দাগের দেখো, জামা কাপড় ছিঁড়ে গেলে এটা দেখা যায়। 6-এর দাগের উপর নিচেতে তালি, তা দেয়া গেছে লয়ের রস্যই, তালি দেখা যায়। এরপরে দেখো বিদ্যালয়, 8-এর দাগের উপর নিচ, বিদ্যালয়কে 2 অক্ষরে কি বলি আমরা, স্কুল বলি, দন্তস্বয় কয় রস্য ল। এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা করে যাবে, আমি মোটামুটি করে দিচ্ছি। দেখো যার ওপর চক পেন্সিল দিয়ে লেখা হয়, চক পেন্সিল দিয়ে কার ওপর লেখা হয় দেখো 13-এর দাগে স্লেট, দন্তস্বয়ে লয়ে একা ট, পাশাপাশিতে আমরা করে দিচ্ছি। শিশুদের এতেই আনন্দ, এইটা আমরা জানি যে খেলা করলেই শিশুরা আনন্দ পায়। তো আগে 18টা আমি করে নেবো। এখানে 18 পাশাপাশি দেখো খেলা, একা ল একা। আবার দেখো গৃহ, 19-এর দাগের পাশাপাশি আমরা কিন্তু জানি না যে গৃহকে কি বলে, যদি জানি তাহলে কিন্তু লিখে দেবো। কেউ হয়তো জানলো যে বাড়ি, সে আমরা লিখে দিল বাড়ি, হয়ে গেল। এবারে এরকম করে প্রত্যেকটা করবে। বইয়ের জামা, 9-এর দাগের উপর নিচে দেখো ট পেয়ে গেছি, এখানে ট পেয়ে গেছি বইয়ের জামা, ম লাট। বাকিগুলো তোমরা করে নেবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যেখানটায় অসুবিধা হবে তোমরা কিন্তু ভিডিওটায় কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে ভিডিও তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা পাঠকে ধরে ধরে অনুশীলনের প্রশ্ন উত্তর আলোচনা করে ফেলবো। সুস্থ থেকো, ভালো থেকো।